আজকে এই সরকার রাজপথে তাদের থালা হাতে বসিয়ে দিয়েছে, এটা আমাদের রাজ্যের লজ্জা। মমতা কালীঘাট কেন? যে ঘাটেই যাবেন কোথাও যে শান্তি পাবেন না। আজকে আমার মা 4th স্টেজ ক্যান্সারের পেশেন্ট। আমার তো চাকরি পেয়ে মার পাশে দাঁড়ানোর কথা ছিল। আমি 90% মার্কস পাচ্ছি, 90% মার্কস পেয়ে আমি ইন্টারভিউ ডাক পাচ্ছি না। এর থেকে প্যাথেটিক সিচুয়েশন আর কি হতে পারে? তো উনি সেই সিদ্ধান্ত নিয়ে চলছেন, শিক্ষাটাকে ধ্বংস করো, বাকি আলটিমেটলি সবকিছু ধ্বংস হয়ে যাবে। উনি কি সংবিধান জানেন নাকি লোককে দেখান যে আমি সংবিধান হাতে করে ঘুরছি? আমরা শিক্ষক হব, শিক্ষক হয়ে আমরা স্কুলে থাকবো, সেখানে আমাদের রাস্তায় থাকতে হচ্ছে কেন? অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনো প্ল্যানই নেই, উনি প্ল্যান ছাড়াই চলেন। উনার একটাই প্ল্যান, শুধুমাত্র ভোটের প্ল্যান। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের থাকার তো কথা ক্লাসরুমে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা জ্ঞানের উদ্দেশ্যে যারা ক্লাসরুমে বসে থাকে। আমার সামনে থাকার কথা 30 থেকে 40টা ছাত্র। আমার বিষয় রসায়ন বিজ্ঞানের সত্যি ঘটনাগুলো আমি তাদের কাছে উন্মোচিত করতে যাওয়ার জন্যই তো আমি পড়াশোনাটা শিখেছি। আজকে আমার মা 4th স্টেজ ক্যান্সারের পেশেন্ট। আমার তো চাকরি পেয়ে মার পাশে দাঁড়ানোর কথা ছিল। আমি 90% মার্কস পাচ্ছি, 90% মার্কস পেয়ে আমি ইন্টারভিউ ডাক পাচ্ছি না। এর থেকে প্যাথেটিক সিচুয়েশন আর কি হতে পারে আমার বিষয় রসায়ন হওয়া সত্ত্বেও? এটার কি উত্তর আছে আমি বুঝতে পারি না। গত 7 দিন ধরে আমি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছি। আর জানি না, গত 10 বছর ধরে পরীক্ষা নেয় ম্যাডাম, 10 বছর ধরে পরীক্ষা নেয়, 10 বছর নিজের যোগ্যতা প্রমাণের একটা সুযোগ পাইনি। সেখানে একটা সুযোগ পাওয়া সত্ত্বেও আমি নিজেকে প্রমাণিত করতে পারছি না। এর থেকে যন্ত্রণা, এর থেকে হৃদয় বিদারক সিচুয়েশন আমি মনে হয় না আর কোনো কেউ কারোর জীবনে হতে পারে। একদম সত্যি তো তাই। আপনিই বলুন না ম্যাডাম, আপনিই বলুন, আপনার এটা জার্নালিজম সাবজেক্ট, সাংবাদিকতা। আপনাকে আমি ধরুন জার্নালিজমের প্রফেসর, আপনাকে আমি 60-এ পরীক্ষা নিলাম, সেখানে আপনি কত পেতে পারেন? 60 পেতে পারেন, সেখানে 61, 65 এরকম তো পেতে পারেন না। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে জেনারেল ফ্রেশার যারা ক্যান্ডিডেট, তারা সবথেকে বৈষম্যের শিকার। তারা তো আজকে সবথেকে মেরিটোরিয়াস এই প্যানেলে যদি কারা থাকে, তারা তো সবথেকে বৈষম্যের শিকার হচ্ছে। এই বৈষম্যের, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের তো গর্জে উঠতেই হবে। এটা তো শোষণ, এটা নিপীড়ন, এটা তো আমাদের পেটে লাথি মারা হচ্ছে। এই বঞ্চনা আমরা কতদিন সহ্য করতে পারবো? আমি আমার ওই ক্যান্সার আক্রান্ত মাকে কি বলবো? ম্যাডাম বলুন না, আপনি মাকে কি বলবো? 4-21 দিন বাদে বাদে কেমোথেরাপি চলে। সেই কেমোথেরাপির পেশেন্টকে, আর আমার যেখানে পাশে থাকার কথা, একটা চাকরি আমার পাওয়ার কথা, সেখানে আমি আজকে ইন্টারভিউ পর্যন্ত ডাক পাচ্ছি না। এর থেকে প্যাথেটিক সিচুয়েশন আর কি হতে পারে? আজকের যেই প্রশ্নের উত্তরে আপনি বলছেন 60-এর পরীক্ষা 65 কাট অফ, এটা আপনারা কবে থেকে জানতে পারলেন? দেখুন, আমাদেরকে সম্পূর্ণভাবে আমরা একটা পরীক্ষার্থী, আমরা কি করব? আমরা সব কিছু কাজবাজ ছেড়ে দিয়ে বইয়ের প্রতি মনোনিবেশ করে আমরা প্রিপারেশান করব। সেইখানে বিভাবে চক্রান্ত করে একাডেমিক্স এখন যেটা আমাদেরকে বোঝাচ্ছে, সেই যে চক্রান্ত, এটা দায় কার? এটা আমাদের? আমরা বই পড়াশোনা ছেড়ে দিয়ে আমরা ওই একাডেমিক্সের মানে বুঝতে যাব? মানে আমাদের এইরকমভাবে বৈষম্য কেন করা হচ্ছে? আরও একটা বড় কথা, এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকেই কোনো না কোনো বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বাড়িতে হোম টিউটর। এখন যদি আমরা ছাত্রদেরকে গিয়ে বলি, বাবা তোরা ভালো করে পড়াশোনা কর, যদি সেই ছাত্রটা আমাদেরকে ঘুরে প্রশ্ন করে যে স্যার আপনি তো 70 পেয়েও ডাক পাননি, তাহলে আমাদেরকে কি পড়াশোনা করতে বলছেন? তাহলে আমি আপনাদের মধ্য দিয়ে সমস্ত বাড়িতে সমস্ত ছাত্রের অভিভাবকের কাছে এই জবাবটা জানতে চাইছি যে 70-এর থেকে আরও কি করে ছেলেটা বেশি পাবে? তাহলে আজকে যেখানে তার শিক্ষকরা বঞ্চিত, পরবর্তীকালে আপনাদের বাড়ির ছেলেরাও বঞ্চিত হবে। তাই আপনারা জনমত তৈরি করুন, পথে নেমে আসুন, আগামীতে সমাজকে রাস্তা দেখান। যেখানে বলে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। আজকের মানুষের উন্মুক্ত চিন্তন একদিন উন্মোষ হবেই, এবং মানুষের প্রত্যেকের শির দাঁড়া রয়েছে। তাই একদিন আমাদেরকে যুব সমাজ এগিয়ে এসছে, আপনারাও এগিয়ে আসুন, না হলে এই বৈষম্য আমরা কোনোদিন একে শেষ করতে পারবো না। এত জটিলতা আমরা বুঝি না। আমি পড়াশোনা করেছি, পরীক্ষা দেব, সৎ পথে পরীক্ষা দেব, সৎ পথে চাকরি পড়বো, ছেলেদেরকে ভালোভাবে পড়াশোনা করবো, তাদেরকে মানুষের মতো মানুষ করাবো। আজকে আমি চাই আমার থেকেও তারা ভালো হোক। আজকে আমি চাই গ্রামের গরিব চাষার ছেলে ডাক্তার হোক, গ্রামের রিক্সা যে চালায় তার ছেলে ইঞ্জিনিয়ার হোক, তার ছেলে প্রফেসর হোক। এটাই তো আমি চাইছি, আমার জ্ঞান দিয়ে তাদের জ্ঞানের আলোকে আলোকিত করতে পারি। শুধু এইটুকুই আমার চাহিদা, আর থেকেও আমার চাই না। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার রিকোয়েস্ট, ম্যাডাম আমরা আপনার শত্রু নই, আমরা আপনার বাংলার ছেলে, আমরা আপনার সন্তান সমতুল্য। আমার মায়ের বয়স, ক্যান্সার আক্রান্ত যে মায়ের বয়স আপনার বয়সের কাছাকাছি। আমরা চাই
আপনি এটার একটা সুরাহা করুন। এই অন্যায়, এই অবিচার, এই শোষণ, গত 10 বছর ধরে পরীক্ষা না নেওয়া, নিজেকে প্রমাণ না করতে পারার যন্ত্রণা আমরা আর পারছি না সইতে। এই শোষণ থেকে আমাদের নিষ্কৃতি দিন। এই আর আমি কি বলতে পারি ম্যাডাম বলুন। অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনো প্ল্যানই নেই, উনি প্ল্যান ছাড়াই চলেন। উনার একটাই প্ল্যান, শুধুমাত্র ভোটের প্ল্যান। উনি ভোট ছাড়া কোনো কথা ভাবেন না, ভোট ছাড়া উনি চলেন না। উনার যেখানে ভোট আছে সেখানে পা ফেলেন, উনার যেখানে ভোট আছে সেখানে টাকা খরচ করেন। যেহেতু শিক্ষিত সমাজকে নির্মাণ করার দায়িত্ব তাদের, যেহেতু সমাজ গড়ার কারিগর শিক্ষক, কাজে শিক্ষক সমাজ যদি সুস্থ হয়, স্বাভাবিক হয়, তাহলে তো ছেলেমেয়েরা বুঝতে শিখবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায় হচ্ছে। তাহলে ওরা আমাকে ভোট দেবে না, আমি ওদের দাসত্ব হিসাবে আমাদের পরিচালনা করতে পারবো না। কাজেই সমাজটাকে বিশৃঙ্খল করো, জাতির মেরুদণ্ডটাকে ভেঙে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিয়ে গোটা সিস্টেমটাকে ভেঙে দাও। নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেছিলেন, যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় শুধুমাত্র শিক্ষাটাকেই ধ্বংস করো। তো উনি সেই সিদ্ধান্ত নিয়ে চলছেন, শিক্ষাটাকে ধ্বংস করো, বাকি আলটিমেটলি সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো তিনি সেই পথে চলছেন, সেই জন্য তিনি গত 10 বছর ধরে কোনো নিয়োগ দেননি। এমনকি একটা নিয়োগ হয়েছিল, তাদেরও পরীক্ষা বাতিল করে দিয়েছেন, তাদেরও আজকে হাতে থালা ধরিয়ে দিয়েছেন। আমরা যারা সাহিত্যিক, যারা কবি, যারা আমাদের শিল্পচর্চা, যারা আমরা বোর্ডে চক ডাস্টার নিয়ে লিখবো, কলম নিয়ে আমরা লিখবো, যারা আমরা শিক্ষিত সমাজটাকে, শিল্প শিক্ষা জগৎটাকে একটা উচ্চতর জায়গায় নিয়ে যাব, তারা আজকে কোথায়? এই পুলিশের লাঠি খাবো, এই ফুটপাতে বসে বসে গলা চিৎকার করব? এটাই কি আমাদের কাজ ছিল? তা তো নয়। এর আগে তো আরো সরকার ছিল, তারা তো এত দমন অত্যাচার আমরা তো চালাইনি। এই সরকার কেন চালাচ্ছে? কারণ সমাজটাকে ভাঙার জন্য। দেখুন, শূন্যপদ সরকার চাইলেই বাড়াতে পারে। এখন যে 9-10-এর যে টোটাল যে ভ্যাকান্সি লিস্টটা, সেটা এখনো ইন্টারভিউ সঠিকভাবে হয়নি, ইন্টারভিউ টোটাল প্যানেল এখনো বলেনি। তাহলে সরকার যদি, কমিশন যদি চায় যে আমি সিট সংখ্যা বাড়াবো, অবভিয়াসলি বাড়াতে পারেন। ওনার হাতে সে ক্ষমতা আছে, সে পাওয়ার আছে। এই সিট সংখ্যা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দেন না, বা কোনো কোর্ট মনিটরি করেন না, বা সাধারণ জনগণ কিছু করতে পারেন। ওটা কমিশনের হাতে। কমিশন 1-2 রাতের মধ্যে সিট সংখ্যা বাড়াতে পারেন। কীভাবে পারেন? ডিআই নির্দেশ দিল, ডিআই স্কুলগুলোকে এসআইয়ের দ্বারা সেগুলো ডিস্ট্রিবিউট করলো, রাতারাতি দেখবেন সিট সংখ্যা অলরেডি তারা শিডিউলমেন্ট আনতে পারেন। কমিশনই একমাত্র পারেন। কমিশন যদি অর্ডার পায় কার কাছ থেকে? শিক্ষামন্ত্রী তো নামে শিক্ষামন্ত্রী, কাজে তো কিছুই না। অর্ডার তো পাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তা মুখ্যমন্ত্রী যদি বলেন আমি সিট সংখ্যা বাড়াবো না, বাড়াতে বসি বা কী করবেন? আর কমিশনও বা কী করবেন? সবাই ঠুটু জগন্নাথ। মুখ্যমন্ত্রী যা বলেন সেটাই হয়, মুখ্যমন্ত্রী যেটা চান না সেটা হয় না। ব্যক্তিগত প্রতিবাদ, ব্যক্তিগত আন্দোলন আমাদের করার কোনো উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য গণজাগরণ করা। আমাদের উদ্দেশ্য প্রত্যেকটি মানুষের মননে সঠিক ন্যায়ের বিদ্রোহ জাগানো। কেন কি প্রত্যেকটা মানুষ যদি সঠিকভাবে বিদ্রোহের পথে নামে, মমতা কালীঘাট কেন, যে ঘাটেই যাবেন কোথাও যে শান্তি পাবেন না। কারণ মানুষ দেখেই তিনি ভয় পালাবেন, আমাদের যাওয়া লাগবে না। শেষ প্রশ্ন আমি একটাই করবো আপনার কাছে, যে আপনাদের এই সমস্ত বিষয়গুলো যাতে বিধানসভায় উন্মোচিত হয়, বিধানসভায় আলোচনা হয়, সেই জন্য কি আপনারা কোথাও গিয়ে বিরোধী দলনেতা বা শুভেন্দুবাবুর সঙ্গে দেখা করুন? বিরোধী দলনেতা বা যারা বিরোধী পক্ষে যারা আছেন, তাদেরকে আমি আহ্বান জানাবো, আমাদের এই চাকরিহারা বলুন বা নবগত শিক্ষক, আমরা যারা ডেপ্রাইভ, আমরা যারা SC/ST বঞ্চিত শিক্ষাকর্মী, শিক্ষা হিসেবে পরিচিত হতাম, তারা আমাদের পক্ষ থেকে তাদেরকে আমাদের জানাই, প্রত্যেকেরকে আমরা এগিয়ে আসুন, আমাদের সাপোর্ট দিন। আমরা আরও এই আন্দোলনকে জোরদার করতে পারি, ন্যায়ের পথকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের ব্যক্তি কোনো আন্দোলন নয়, ব্যক্তি গোষ্ঠীর কোনো আন্দোলন নয়, আমাদের একটাই আন্দোলন, ন্যায়ের আন্দোলন, সঠিক বিচারের আন্দোলন, সমস্যার সমাধানের আন্দোলন। এইটাই আমাদের মূল দাবি। জানি না আর কতদিন এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা সত্যিই জানি না। আমরা শিক্ষিত, বেকার, যুবক শ্রেণী, ছাত্রছাত্রী সবাই আছি। আমাদের একটাই ন্যায্য দাবি ছিল যে অভিজ্ঞতা 10 নম্বর বাতিল যাক। কারণ এই অভিজ্ঞতা 10 নম্বর দেওয়ার ফলে আমরা প্রতিনিয়ত দেখছি ভুয়ো সার্টিফিকেট আনা হয়েছে এবং মিথ্যে ভেরিফিকেশনে প্রচুর জাল ধরা পড়ছে। কিন্তু সব জাল কি আটকানো সম্ভব এই কদিনের মধ্যে? প্রথম প্রশ্ন তো এটাই। তাহলে তো আবার সেই 2016-র মতোই যারা অযোগ্য প্রার্থীদের তো আবার ভরে উঠবে। কারণ কমিশনের পক্ষে কখনোই এইটুখানি সময়ের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছভাবে ভেরিফিকেশন করা সম্ভব নয়। এটা আমরাও জানি, কেন কমিশন বুঝতে পারছি না আমরা জানি না। আমাদের একটাই দাবি, 10 নম্বর বাতিল করা হোক, অভিজ্ঞতা নাম্বার, এবং যারা যোগ্য ফ্রেশার্স আছে এবং সবাই যারা প্রকৃত নাম্বার পেয়েছে, যাদের একাডেমিক স্কোর আছে, তারা ইন্টারভিউতে ডাক পাক এবং স্বচ্ছতার সাথে নিয়োগ হোক। আমরা সবাই চাই, এটাই আমাদের দাবি একমাত্র। এবং আরও দুটো দাবি আছে, পোস্ট বৃদ্ধি হোক 1 লক্ষ,
এবং ওএমআর সিট পাবলিশ করা হোক, কারণ অনেক নাকি ওএমআর সিটেও ভুল ভ্রান্তি হয়েছে, সেগুলো আমরা দেখতে চাই। যেগুলো আমাদের একটাই দাবি যে স্বচ্ছ নিয়োগ হোক, এবং আমরা চাই সুষ্ঠুভাবে আমাদের ছাত্র সমাজ যাতে কোনোভাবে বঞ্চিত না হয়। আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করছি, কমিশনের কাছে রিকোয়েস্ট করছি, সবাই আমাদের দিকে একটু তাকাক, কারণ আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আজ যারা এখানে লড়াইয়ের জন্য এসেছে, আন্দোলনে যারা দাবি করছে, তাদের বয়স অলমোস্ট 30, 35, কারো হয়তো 40। তাহলে এরপরে তারা কবে সুযোগ পাবে? তাহলে সবই তো মানে বেকার হয়ে, অশিক্ষিত মানে বেকার হয়ে তো সবাই তো মানে এই অবস্থা সৃষ্টি হচ্ছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে দিন দিন। তাহলে শিক্ষার কি মূল্য রইলো আজকে সমাজে? না, অনেকে অভিজ্ঞতার ভুয়ো নাম্বার দিয়েছে, ওদের অভিজ্ঞতার নম্বর নেই, কিন্তু তবুও তারা মিথ্যে দিয়েছে। তো এরকম তো প্রচুর আছে ক্যান্ডিডেট যারা দিয়েছে। সবাইকে কি আটকানো, সবাইকে কি সঠিক ভেরিফিকেশন করা কি সম্ভব হচ্ছে এইটুখানি অল্প সময়ের মধ্যে? সেটা নিয়ে হচ্ছে প্রতিবাদ, যে এই জন্য আরো প্রচুর মানে যারা যোগ্য নয় তারাও কিন্তু ভেরিফিকেশনে যাচ্ছে, এবং অনেকে বাতিল হচ্ছে, এবং অনেকে গড় হাজির, মানে অনেকে আসছেই না। কেন, কিসের জন্য? আর আমরা যারা 70-এ 68 পেয়ে রাস্তায় বসে আছি, তাদের কোনো ডাক নেই। অথচ যারা অনেক কম নাম্বার পেতে শুধু অভিজ্ঞতার ভিত্তিতে অনেক বেশি নাম্বার এগিয়ে গিয়ে আমাদের সাথে 70-এ পরীক্ষা হলে 75-77 কি করে পাবে একজন ফ্রেশার ছাত্রছাত্রী? তাহলে আমাদের পরীক্ষা দেওয়ার তো প্রহসন। কাদেরকে দিয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু প্রচুর আমি প্রতিদিনই দেখছি সংবাদপত্রের মাধ্যমে যে প্রচুর প্রতিটা সাবজেক্টে, বাংলা হোক, ইংলিশ হোক, আরো পরবর্তী যেগুলো হবে ভেরিফিকেশন করতে এরকম ভুয়ো সার্টিফিকেট দিচ্ছে। কেন তারা ভুয়ো সার্টিফিকেট দিচ্ছে? তাহলে কি তাদের মধ্যে একটা ছিল যে ধরা আমরা পড়বো না? কারণ যদি স্বচ্ছভাবে যদি নিয়োগ করা হয় তাহলে তো ধরা পড়ার কথা, তাহলে তাদের মধ্যে ভয় নেই কেন? তারা কি করে অস্বচ্ছভাবে কিভাবে দিচ্ছে? তার মানে নিশ্চয়ই 10 জনকে আটকানো গেলে হয়তো 100% তো আটকানো যাবে, 99% আটকানো গেলে 1% তো সেই ঢুকবেই, সেই তো অস্বচ্ছ প্যানেল হয়েই যাবে। তাহলে পরবর্তীকালে সেটাও তো একটা আতঙ্কের মুখে যে পরবর্তীকালে এই প্যানেলটা হয়তো বাতিল হয়ে যেতে পারে যদি একজনও অস্বচ্ছ কেউ ঢোকে। আমাদের দাবি একটাই যে স্বচ্ছভাবে নিয়োগ হোক, এবং আমাদের যারা প্রকৃত যারা ফ্রেশার বা যেই হোক, অভিজ্ঞ টিচার হোক, যেই হোক, প্রকৃত যাতে মেধার ভিত্তিতে যাতে নিয়োগ হয়, এটাই আমরা সরকারের কাছে, কমিশনের কাছে, হাইকোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে সবার কাছে দাবি করছি, এবং আমাদের অনুরোধ যে আমাদের শিক্ষিত যুবক সমাজকে বাঁচানো হোক, শিক্ষার মেরুদণ্ডকে বাঁচানো হোক, এবার আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা হোক, এটাই আমি চাই। সুপরিকল্পিতভাবে এই জিনিসটা করেছে। ফ্রেশার বঞ্চিত আর 2016 ইন সার্ভিস, এদের মধ্যে একটা সুপরিকল্পিতভাবে লড়াইটা লাগানোর চেষ্টা করছে বারবার, কারণ এই 10 নম্বরের বিভেদ তারাও করছে। আমরা তাদেরকেও চাই সবাই এক হয়ে আজকে সরকারের বিরুদ্ধে আমরা আজকে আন্দোলন জোরদার করো, সবাইকে ডাকছি আমি বলতে চাইবো দিদি, আপনি যে কথাটা বললেন যে হ্যাঁ ঠিকই, যে ফ্রেশার এবং কোথাও গিয়ে যারা 2016 সালের প্যানেলের পরীক্ষার্থী ছিলেন তাদের মধ্যে একটা বৈষম্য তৈরি করার জন্য আজকে সরকার এরকম বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আমি বলবো যে যখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা বলেছিলেন যে 2016 প্যানেলে যারা বঞ্চিত হলেন তাদেরকেই আবার রিঅ্যাপিয়ার করানো হোক, তখন রাজ্য সরকারের তরফ থেকে বলা হলো যে না, ফ্রেশাররাও আবেদন করতে পারবে। তা আপনাদের সাথে আবেদন করার পরে এটা কি কোথাও গিয়ে আপনাদের সাথে বঞ্চনা? যখন ফ্রেশারদেরকে বসিয়েছে কেন তাহলে বসালো? যে 10 নাম্বার যদি ওদেরকে আগেই দেওয়া হবে, গেজেটে তো কোথাও বলা নেই যে 10 নাম্বার আমরা ইন্টারভিউর সাথে যোগ করব, তাহলে আমরা তখনই আন্দোলনটা করতাম যে এই 10 নাম্বারের বিরুদ্ধে। এক পরীক্ষার একদিন পরে তখন ঘোষণা করলো মাননীয় সিদ্ধার্থ মজুমদার আর মাননীয় ব্রাত্য বসু যে ইন্টারভিউর সাথে 10 নাম্বার দেওয়া হবে। এই 10 নাম্বারটা কারা পাচ্ছে? শুধুমাত্র 2016 নয়, তাহলে ওই 13-14 হাজারই পেতো, তাহলে আমাদের লড়াইটা এত জোরদার হতো না। এনভিএস, কেভিএস, প্যারা টিচার, মানে যে যেভাবে পেরেছে, একটা নার্সারি স্কুলে পড়িয়েও সে যদি ওখানে গেছে তাকেই যোগ্যতার নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তখন কেন ভেরিফিকেশনটা করেনি? আজকে আমরা 60-এ 60 পাচ্ছি, ফুল মার্কস পেয়েও আমরা বঞ্চিত হয়ে থেকে যাচ্ছি। কেন এই বৈষম্যটা? আমরা মানবো না, মানছি না। 10 নাম্বারটা বাতিল করতে হবে। এটা সংবিধান। আজকে মমতা ব্যানার্জি নিজে কয়েকদিন আগে সংবিধান হাতে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন এসআইআর এর বিরুদ্ধে, ঠিক আছে? তো উনি কি সংবিধান জানেন না যে কোনো কম্পিটিটিভ এক্সামে এভাবে নাম্বারটা দেওয়া যায় না? এটা সংবিধান বিরুদ্ধ। উনি কি সংবিধান জানেন নাকি লোককে দেখান যে আমি সংবিধান হাতে করে ঘুরছি? উনি তো দেশের মুখ্যমন্ত্রী, ওনার জানা উচিত কম্পিটিটিভ এক্সামে এরকম হয় না, এরকম 10 নাম্বার ইন্টারভিউর সাথে যোগ দেওয়া কোনোভাবেই হয় না। এটা সম্পূর্ণ ফ্রেশার্সদের বঞ্চনা করা হচ্ছে, ললিপপ দেওয়া হচ্ছে গেজেটের নামে। একটা টু বি ফ্রাঙ্ক, এটা ভাতাবাজি ট্রিক, ঠিক আছে? এবার কি বলবো, কাট অফটা দেখুন আপনি, যারা 100% স্ট্রাইক রেট করেছে, রিটেনে 60 আউট অফ 60, আর অ্যাকাডেমিক্স অ্যাড করে সেখানে
টোটাল মার্কস 70, সেখানে 70 থেকে বেশি কি করে কাট অফ হয়? তখনই সেটা, তাহলে কোনো পসিবিলিটি থাকে না কোনো ফ্রেশার্সের এখানে জব করার। তাহলে শিক্ষকতার কলই পাচ্ছে না তারা, ইন্টারভিউ দেওয়ার পরে জব পাবে কি আর কবে স্কুলে যাবে সেটা তো ছেড়েই দিন, তারা তো কল ফর ইন্টারভিউ হচ্ছে না তাদের। ঠিক আছে, তাহলে এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার হচ্ছে। আর একটা পয়েন্ট আপনাকে আমি অনেকেই রেজ করেছে কিনা আমি বলছি আপনাকে, আপনি দেখবেন আপারে 5 মার্কসের আপারের এক্সামটা হয়নি, হতে চলেছে, হতে পারে, সেখানে 5 মার্কসের এক্সপিরিয়েন্স রেখেছে। আবার গ্রুপ সি গ্রুপ ডিতে যেখানে এটা সম্পূর্ণভাবে অ্যাকাডেমিক্সের জব নয়, ঠিক আছে, ক্লারিক্যাল জব, এখানে অ্যাকাডেমিক্স এবং এক্সপিরিয়েন্স রেখেছে। দেখুন এই এক্সপিরিয়েন্সটাকে আমাদের স্টেট মেশিনারি নর্মালাইজ করতে চাইছে, এক্সপিরিয়েন্সটাকে ভালো করে বুঝুন। এন্ট্রি লেভেল কম্পিটিটিভ এক্সামে এই এক্সপিরিয়েন্সটাকে যখনই এরা নর্মালাইজ করবে তখন ফ্রেশার্সরা দারুণভাবে বঞ্চিত হবে এখানে, এবং ফান্ডামেন্টাল রাইটসের কোশ্চেন আসছে। ঠিক আছে, এখানেই সমস্যাটা। ঠিক আছে, সমস্যাটা শুধু এসএলএসটি নিয়ে নয়, ফিউচারেও সমস্যা হবে। তার জন্য এই 10 মার্কসের ইস্যু তৈরি হচ্ছে, দারুণভাবে ইস্যু তৈরি হচ্ছে, জেনুইন ইস্যু, কনস্টিটিউশনাল ভ্যালিডিটির কোশ্চেন তৈরি করছে। আমরা তো 12 বছর 14 বছর ধরে শূন্য পদের বাড়ানোর কথা দেখেই যাচ্ছি, শুনেই যাচ্ছি, তার কার কথা বিশ্বাস করব? আপনি এদের কাছেই জিজ্ঞাসা করুন। শিক্ষামন্ত্রী এগুলো আমাদের ঢবের চপ দিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে নোটিশ আকারে জারি করছে ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব না। মুখ্যমন্ত্রী যদি নিজে ভোটে হেরে গিয়ে তিনি মূর্খমন্ত্রী হতে পারেন, তাহলে আমরা 70 পেয়ে 67-68 পেয়ে কেন শিক্ষক হওয়ার যোগ্য নয়? এবং আপনারা যদি দেখেন যে এর আগে আমরা যে নিজে দাগে শিক্ষক বা অশিক্ষক যারা অযোগ্য তারা আজকে স্কুলে পড়াচ্ছে, ফলে একটা ছাত্র আমব্রেলা বানানো করতে পারছে না। এই দায়টা কার? মুখ্যমন্ত্রীর। আজকের একটা সমাজ বেঁচে থাকে শিক্ষার উপরে, মুখ্যমন্ত্রী সেই শিক্ষা ব্যবস্থাটা পুরো ভেঙে দিয়েছে, ফলে সমাজের মেরুদণ্ডটাই ভেঙে গেছে। তিনি শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করতে চাইছেন, মানুষকে ভাতা দিয়ে বাঁচিয়ে রাখতে চান। আমরা ভাতা চাই না, ভিক্ষা চাই না, আমরা নিজের অধিকারটুকু চাই, যেটা বলে আমরা বেঁচে থাকতে পারবো সম্মানের সাথে এই সমাজে। আজকের এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য প্রত্যেক বছর শিক্ষক রিক্রুটমেন্ট করা জরুরি, যেটা মুখ্যমন্ত্রী করছে না। তিনি ওই টাকা দিয়ে ভাতা দিচ্ছেন, ভাতাতে কি একটা সমাজ চলতে পারে? স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে কি পড়ানো হয়? চপ শিল্প, চপ ভাজবে ছেলেপিলেরা, তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে তুলে দিন না, ওই কড়াই আর তেল দিয়ে চপ শিল্প শিখান, চপ ভাজা শিখান, তবে ছেলেরা কিছু করে খেতে পারবে। তাহলে বিশ্ববিদ্যালয়গুলো কেন রেখেছেন? বিশ্ববিদ্যালয়গুলো কেন হচ্ছে বিএড কলেজ কেন রেখেছেন? বিএডের শিক্ষকতার জন্য প্রশিক্ষণ নিয়ে আমরা চপ শিল্প করবো? লজ্জা লাগে না মুখ্যমন্ত্রীকে? নিজে ভোটে হেরে মুখ্যমন্ত্রী, আর আজকের ছেলেরা 70 পেয়ে মুখ্যমন্ত্রী নিজেও কোনো 100% স্কোর করতে পারে না। আজকের ছেলেরা 70 পেয়েছে, আমি নিজে 67 পেয়েছি, অথচ ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছি না। এটা কার লজ্জা? এটা বাংলার লজ্জা। পাশের রাজ্য বিহার, ঝাড়খণ্ড, বিহারে আপনি যদি দেখেন টায়ার 1, টায়ার 2, টায়ার 3, সেখানে 4.5 লক্ষ রিক্রুটমেন্ট করেছে, 5 লক্ষ রিক্রুটমেন্ট করেছেন। কিন্তু আজকে বাংলায় গত 15 বছরে একটা এসএসসি নেই। এই সরকারের আমলে একটা এসএসসি হয়েছে, সেটাও একটা এসএসসির জন্য, সেটাও দুর্নীতির জন্য সেই এসএসসিটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। ফলে আজকের এই শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে। আজকের শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য বাংলার প্রত্যেকটা নাগরিককে এগিয়ে আসা দরকার, আমাদের পাশে আসা দরকার। ধন্যবাদ। দেখুন, রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য আমি করতে চাই না, তবুও বলছি আমাদের সুরাহার জন্য যে কোনো রাজনৈতিক দল আমাদের সঙ্গে যদি দেখা হতে চায়, আমাদের এই বঞ্চনার কথা যদি বিধানসভায় উঠাতে চাই, তবে আমরা অবশ্যই দেখা করতে চাই। হ্যাঁ, যে কোনো রাজনৈতিক দলের নেতা আমাদের এই কথাটা, বঞ্চনার কথাটা, আমাদের দাবির কথাটা আমাদের বিধানসভায় যে তুলে দিতে পারবে, যে রাজনৈতিক দল, আমরা তাদের সঙ্গে দেখা করতে চাই। দেখুন, রাজ্য সরকার এবং সরকারের নেতারা চুরি করেছে 2016 সালে। ওরা চুরি করেছে টাকা পয়সার জন্য, চুরি করে 2016 টিচারদের ওরা হচ্ছে গিয়ে ওদের ভবিষ্যৎটা নষ্ট করেছে। এবার সেই টিচারদেরকে বাঁচানোর জন্য আমাদের ফ্রেশারদেরকে বলির পাঠা করা হচ্ছে। ওরা মানে টিচারদের ক্ষতি করেছে, টিচারদের ওরা চাকরি দিক, আমাদের তাদের কোনো মানে অবজেকশন নেই, কিন্তু আমাদের ফ্রেশারদের বঞ্চিত করে চাকরি দেবে সেটা তো আমরা মেনে নেব না। এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এখানে একটা ছেলে মেয়ে 30 বছর 35 বছর 40 বছর হয়ে গেছে, তারা শিক্ষকতার স্বপ্ন দেখে এতদিন রয়েছে। তো সেইখান থেকে এখন রাজ্য সরকার হঠাৎ করে বলবে টিচাররা 10 নম্বর পাচ্ছে, সেটা আমরা মেনে নেব না। অসম লড়াই আমরা কিভাবে লড়বো? আমরা পরীক্ষা দিলাম 70-এ, কাটা বসলো 75-এ, এই 5 নম্বর কোথায় পাবো? আমরা কি 5 নম্বর মানে তৈরি করব? সেটা তো সম্ভব নয়। এবার রাজ্য সরকার টিচারদের সাথে যে অন্যায়টা করেছে সেটা সত্যিই অন্যায়। তাদের চাকরি দিয়ে, আমরা বারবার বলছি তারা তাদের অধিকারে চাকরিটা পাক, ক্ষতি নেই, কিন্তু আমাদের ফ্রেশারদের বঞ্চিত করে তাদের যদি চাকরি দেয়, পরবর্তীতে এই প্যানেল আবার বাতিল হবে। তা সারা জীবন ধরে কি প্যানেল বাতিলই হতে থাকবে? এটা তো হয় না। একটা রাজ্য সরকার চাইলে কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে একটা নিয়োগ। সরকার মূলত চাইছেটা কি? এই 10 নম্বরের যে এজেন্ডাটা এখানে তৈরি করা হচ্ছে, রাজ্য সরকার কি চাইছে?
সেটাই তো কথা, যে রাজ্য সরকার কি চাইছে। রাজ্য সরকারের তো যা দেখছি মানে ইয়াং জেনারেশনের ভবিষ্যতের কথা রাজ্য সরকারের কিচ্ছু যায় আসে না। আজকে আমরা সবাই দেখছি স্বাস্থ্য রাস্তায়, শিক্ষা রাস্তায়, অন্যান্য প্রশাসন সবই রাস্তায়, এই সরকারের আমলে সব রাস্তায়। তো সবাই যদি রাস্তায় নেমে আসে, আগামীতে পুলিশও কিন্তু রাস্তায় নেমে আসবে। আমরা চেয়েছিলাম আমরা শিক্ষক হব, শিক্ষক হয়ে আমরা স্কুলে থাকবো, সেখানে আমাদের রাস্তায় থাকতে হচ্ছে কেন? অবশ্যই রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, তাহলে সবটা উনাকে দেখতে। আপনারা কি কোথাও গিয়ে বিরোধী দলনেতা রাজ্যে তার সাথে দেখা করবেন? অবশ্যই আমরা দেখা করব, আমরা দেখা করতে চাই যে রাজ্য সরকার কি চাইছে। আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই। রাজ্যের বিরোধী দলনেতা যিনি আছেন তার সঙ্গে দেখুন, এখন আমাদের মানে টিচারদের কাছে হারানোর মতো ওদের চাকরিটা ছিল, চাকরি আমাদের ফ্রেশারদের কাছে কিন্তু হারানোর মতো কিচ্ছু নেই। আমরা কিচ্ছু হারাবো না, আমাদের সব হারিয়ে গেছে। তো আমাদের পাশে যারা এসে দাঁড়াবে আমরা তাদেরকে আপন, সেই জায়গা থেকে যদি শুভেন্দু অধিকারী যে আসবে, যে আমাদের পাশে এসে দাঁড়াবে, আমাদের লড়াইয়ে আমাদের মানে পায়ে পা মিলিয়ে চলবে, আমরা সেইখানে আমরা সবাইকে মানে স্বাগত জানাচ্ছি। এই ন্যায় বিচার আমাদের দীর্ঘদিন ধরে ভিতরে একটা ক্ষোভ জমে আছে। সেই ক্ষোভ থেকে আমাদের ন্যায় বিচার কেন, এই ক্ষোভ 10 বছর ধরে আমরা নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্য লড়াই করছি, অথচ সেই অস্তিত্ব লড়াইয়ে আমরা যখন দেখছি যে আমাদেরকে টোটাল একটা সাইড করে দেওয়া হয়েছে, আমাদের টোটাল যে নাম্বারটা সেই নাম্বার থেকে হায়েস্ট কাট অফ নাম্বার দেওয়া হয়েছে। পরীক্ষা 70-এ আপনি বলুন তো 75 কি করে কাট অফ হয়? 70 পরীক্ষা 75 কাট অফ, কখনো মানা যায়? এটা কখনো পৃথিবীর ইতিহাসে কখনো আজ পর্যন্ত হয়েছে? হয়নি তো। ভারতীয় সংবিধান কি বলছে? 16 নম্বর ধারায় কি বলা আছে? প্রত্যেকের ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি, সাম্য মৈত্রী স্বাধীনতা দেওয়া উচিত, সেটাকে ব্রেক করা হচ্ছে। তাহলে আমরা কোথায় যাব? সাম্য মৈত্রী স্বাধীনতা না থাকলে প্রত্যেকটি গণতান্ত্রিক নাগরিক সমাজ, শিক্ষিত সমাজ, তারা কোথায় যাবে? তাদের তো একটাই দাবি, ন্যায়ের পথ, সুসভ্যতার পথ, রুচিসম্পন্ন মার্জিত মননের পথ। তাহলে সেই পথটা তারা বাধা দেওয়া হচ্ছে কেন? সরকার টোটালি দুর্নীতি করতে চাইছে। আমাদের কাছ থেকে শুধুমাত্র টাকাটা তুললো, পরীক্ষার বিনিময়ে পরীক্ষাটা নিল এবং নিয়ে একটা সাইড করে দেওয়া হলো। এবং নতুন যারা ফ্রেশার, যারা যোগ্য শিক্ষক হতে পারে, নবগত শিক্ষক হবে আগামী দিনে, তাদেরকে টোটাল একটা সাইডে করে দেওয়া হলো। সরকারের সম্পূর্ণ পরিকল্পনা, সরকার পরিকল্পনা মাফিকই কাজ করছে। শুধুমাত্র 2016 ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে চাকরি দেবে এবং সরকার যারা পোষিত, সরকার দ্বারা যারা পরিচালিত হয়, টাকার বিনিময়ে যারা চাকরি নেয়, তাদেরকে চাকরি দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। তাই আজকে আমাদের এই দুর্নীতি থেকে মুক্তির দাবিতে, সভ্যতার সত্যর দাবিতে আমরা আজকে পথে নেমেছি। আমাদের লড়াই চলছে, চলবে, যতক্ষণ রক্ত ততক্ষণ সংগ্রাম, যতক্ষণ লড়াই ততক্ষণ সংগ্রাম, যতক্ষণ অস্তিত্ব ততক্ষণ সংগ্রাম। আমাদের এই সংগ্রাম চলবে, চলবে, চলবে। প্রত্যেকটি যুব সমাজ রাস্তায় আগুন জ্বলবে যদি না তার ন্যায্য অধিকার ফিরে না পায়। এই সরকার দেখুক, এই রাজ্যবাসী দেখুক, যারা শিক্ষিত সমাজ বই হাতে নিয়েছিল, আজকে এই সরকার রাজপথে তাদের থালা হাতে বসিয়ে দিয়েছে। এটা আমাদের রাজ্যের লজ্জা। এই লজ্জা এই সরকার লুকাবে কোথায়? আজকে আমরা 10 বছর ধরে বঞ্চিত, আজকে আমরা 10 বছর ধরে বঞ্চিত। আমাদের বয়স শেষের পথে, আমরা কোথায় যাব বলতে পারেন? তাই রাজ্যবাসীকে আমি জানাতে চাই, এই সরকারকে জানাতে চাই, যারা শিক্ষার অঙ্গীকার নিয়ে বড় হলো তাদেরকেই আপনারা আজকে থালা হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। এই সরকার চাকরি দিতে চায় না, লক্ষ লক্ষ ভ্যাকেন্সি আছে, তবুও এই সরকার চাকরি দিতে চায় না, ভাতা দিতে চায়। আমরা ভাতা চাই না, আমরা চাকরি চাই, আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার দেওয়া হবে না, আমরা এই রাজপথে আছি, থাকবো, আমরণ অনশন করব। আপনারা দেখুন 2016 সালে অবৈধভাবে 2016 সালে চুরি করে, যারা চুরি করেছে তাদেরকে 53 দিয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই সময় বঞ্চিত হয়েছিলাম। এবার অভিজ্ঞতা 10 নম্বর উল্টো পথে নেওয়া হচ্ছে। আমরা ফ্রেশার্সরা বারবার বঞ্চিত হচ্ছি। এই বঞ্চনা আর মেনে নেব না, অনেক মেনে নিয়েছি। আমাদের জীবন শেষ হয়ে গেছে। এই রাজপথে আমরা আসছি, আবার আসব, পুলিশ তুলে নিয়ে যাবে, আবার আসব। আমরা এত বছর ধরে নিয়োগ বন্ধ, 2016 সালে আমিও পরীক্ষার্থী ছিলাম, কিন্তু সেখানে দুর্নীতির কারণে সুযোগ হয়নি।
এবার এতদিন ধরে অপেক্ষা করে আছি, এবারেও দুর্নীতি, তার উপরে আমরা ফ্রেশাররা বঞ্চিত, আমরা কোথায় যাব? দেশবাসী দেখুক। 10 বাতিল করতে হবে, 10 মার্ক বাতিল করতে হবে। অলরেডি সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের উকিল কল্যাণ মুখার্জির কথা শুনেনি কেউ। সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আজ দীর্ঘদিন যাবৎ আমরা বঞ্চিত। আজ আমরা ঘরে আমাদের মা বাবাকে আমরা কি বলবো, কি মুখ দেখাবো? বাবা মা আশা রেখেছে যে ছেলে এই চাকরিটা হয়তো পাবে, ভালো পরীক্ষা দিয়েছে, সবকিছু ঠিকঠাক, তবু আমরা বঞ্চিত কেন? আমরা 70-এর মধ্যে আমরা 77-75 কি করে পাবো? সরকার জবাব চাই আমরা সরকারের কাছে। সরকারের একটা জিনিস আমি বলি, আপনাদের মিডিয়ার মাধ্যমে অভিজ্ঞতা 10 নম্বর কি কারণে দেওয়া হবে? তাহলে আমাদের বিএড করার লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা বিএড করেছি, কি জন্য বলতে পারেন? যে আমরা বিএড করে কি লাভ হলো? যে আর একটা জিনিস, আপনার কিসের অভিজ্ঞতা নম্বর? আমি 10 বছর 12 বছর 13 বছর ধরে আমি নিজে প্রাইভেট স্কুলে পড়াচ্ছি, আমার কি অভিজ্ঞতা নেই? এই বৈষম্য আমরা মানব না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের লড়াই চলবে।